নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটায় চোখ রাখবো সেটা হচ্ছে বালুচিস্তানে বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মির তরফ থেকে ডেডলিয়েস্ট অ্যাটাক করা হয়েছে। পাকিস্তানের পুলিশ, প্যারামিলিটারি হেডকোয়ার্টার থেকে শুরু করে প্যাসেঞ্জার সবার ওপর এবং পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকেও এই দশকের মধ্যে ডেডলিয়েস্ট পাল্টা অ্যাটাক বিএলএর ওপর করা হয়েছে এবং পাকিস্তান এই গোটা অ্যাটাকটার দায় চাপিয়েছে ভারতের ওপর, যে ভারতের থেকে RNDWর হেল্প নিয়ে বিএলএ বা বালুচিস্তান লিবারেশন আর্মি এই অ্যাটাক পাকিস্তানে করেছে। টোটাল কি ব্যাপার ইন ডিটেল পয়েন্ট বাই পয়েন্ট আমরা বুঝে নেব, চলুন দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমেই আগে আপনাদের দেখিয়ে দিই, ইন্ডিয়া টুডে থেকে আল জাজিরা, গার্জিয়ান থেকে এনডিটিভি, ওয়ান ইন্ডিয়া, প্রত্যেকটা জায়গার এই মুহূর্তের হেডলাইন যে পাকিস্তানের ব্রেকিং খবর, বিএলএ উইমেন ফাইটার স্কিলস 200+ পাকিস্তানি সোলজার্স। বালুচিস্তান লিবারেশন আর্মির দুজন মহিলা যোদ্ধা উইমেন ফাইটার্স, তারা 200-র ওপর পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং তার পাল্টা পাকিস্তানি ফোর্সেস কিল 145 ফাইটার্স ইন বালুচিস্তান আফটার ডেডলি অ্যাটাকস। পাকিস্তানি সেনাবাহিনীর ওপর এই ডেডলি অ্যাটাক হবার পর পাকিস্তানি সেনাবাহিনী আবার বালুচিস্তান লিবারেশন আর্মির 145 জন ফাইটারকে হত্যা করেছে। তো চলুন পুরো ব্যাপারটা আমরা এবার দেখে নেব। দেখুন, প্রথম কথা, আমরা সেই দুজন যারা বিএলএর উইমেন ফাইটার তাদের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যারা নিজেদের স্বাধীনতার জন্য পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন বালুচিস্তান গঠনের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে, শহীদ হয়েছে। এরা দুজনেই ফিদায়ে হামলা করেছে, অর্থাৎ আত্মঘাতী হামলা করেছে, নিজেদের বাস্ট করে দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি করেছে, পাকিস্তানি সেনাবাহিনীকে আহত নিহত করেছে। তো পুরো বালুচিস্তানের কাছে, আজকে পুরো বালুচ সমাজের কাছে এই দুজন নারী, এই দুজন মহিলা, বাচ্চা মেয়ে, অল্প বয়সী মেয়ে, এরা এখন বীরের সম্মান পাচ্ছে। এবার আমাদের আগে বুঝে নিতে হবে যে বালুচিস্তান ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এটা টোটাল পাকিস্তান, কিন্তু টোটাল পাকিস্তানের এই যে পাঞ্জাব প্রভিন্স, এই জায়গায় সারা পাকিস্তানে যত টাকা পয়সা ইনকাম হয়, ক্ষীর খায় এইখানে যে লোকগুলো থাকে তারা, এরাই পুরো পাকিস্তানকে চালায়। বাকি লোকদের ওই দাস কৃতদাসের মতো রেখে দিয়েছে। এদের এখানে হসপিটাল, স্কুল, এয়ারপোর্ট সবকিছু এদের এখানে। তো যারা বালোচ, তাদের দাবি যে ভাই এটা আমাদের স্বাধীন দেশ হবে বালুচিস্তান, আর এই জায়গাটায় একটা আলাদা দেশ ভবিষ্যতে হবে যেটার নাম হবে সিন্ধ, আর এই ওপরের পার্টটা আবার কেটে গিয়ে একটা আলাদা দেশ হয়েই যাবে এক সময়, এবং যে পাঞ্জাব প্রভিন্স এই জায়গাটা থেকে যাবে এই মুহূর্তের যেটা পাকিস্তান, সেটা এই চারটে টুকরো পাকিস্তান আজ না হোক কাল হবেই। যেরকম করে এই সাইডে পাকিস্তানের একটা টুকরো ছিল পূর্ব পাকিস্তান, সেটা আলাদা হয়ে গিয়ে বাংলাদেশ হয়ে গেছে। এইবার এখন মেন চোখ হচ্ছে এই জায়গাটায়, যে সবার প্রথম আলাদা হবে এই জায়গাটা। আচ্ছা, যারা জিওপলিটিক্সে নতুন তাদের বলে রাখি, জিওপলিটিক্সে হবে মানে কালকে বা পরশু বা সামনের সপ্তাহে হবে এমন নয়। জিওপলিটিক্যাল গেম 40-50 বছর ধরে অন্তত চলে। এবার এই জায়গাটায় যারা বালোচ মানুষ, তাদের দাবি যে ভাই আমরা বঞ্চিত, তুমি আমার এখানে খনিজ সম্পদ পাওয়া যায়, এখান থেকে খনিজ সম্পদ তুলছো, বিক্রি করছো, যা লাভ হচ্ছে সব উন্নয়ন করছো এখানে, তো আমরা কি দোষ করলাম? বালুচিস্তানের যে মানুষরা, তাদের যে রিপ্রেজেন্টেটিভ, তারাও তো নেতা মন্ত্রী হবে, পাকিস্তানের সংসদে বসবে, তাদেরকে ভালো পোস্ট দেওয়া হবে না, তাদেরকে বঞ্চনা করা হবে। তো দিনের পর দিন ধরে বালুচিস্তানের লোকেরা রিভোল্ট করছে এবং এই গোটা এরিয়ায় বালুচিস্তানের প্রচুর ফাইটার আছে যারা নিজেদেরকে বলে বালুচিস্তান লিবারেশন আর্মি, বিএলএ। এরা এই গোটা এরিয়াটা চেষ্টা করে নিজেদের কন্ট্রোলে রাখতে এবং পাকিস্তানি সেনাবাহিনী চেষ্টা করে এদেরকে হত্যা করে নিজেদের কন্ট্রোলে নিতে। এই নিয়ে সংঘর্ষ চলে। এইবার কি হয়েছে, শনিবার থেকে ঘটনা শুরু, ঠিক আছে? শনিবার যেটা হয়েছে সেটা হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি, আপনারা যারা স্কিল বাংলা চ্যানেল অনেক দিন ধরে ফলো করছেন তাদের মনে থাকবে 4-5 মাস আগে একটা কোঅর্ডিনেটেড অ্যাটাক করেছিল বালুচিস্তান লিবারেশন আর্মির। এখন অ্যাটাকের ধরন বদলে গেছে। আগে বিএলএ কি করতো, এখানে একটা অ্যাটাক করলো,
আবার 20 দিন পর ওখানে একটা অ্যাটাক করলো। লাস্ট 3-4 বার যেটা নোটিস করা যাচ্ছে প্যাটার্ন, যেদিন ওরা অ্যাটাক করতে শুরু করে সমস্ত জায়গায় সমস্ত টিম একসঙ্গে ধামাকা করে। তো পুরোটাই কোঅর্ডিনেটেড প্ল্যান্ড অ্যাটাক হয় এবং ওই সময়টা গোটা পাকিস্তান ক্রাইসিসে চলে যায়, কি করবে বুঝতে পারে না, চারদিকে অ্যাটাক হচ্ছে একসঙ্গে। তো আবারও সেম জিনিস হয়েছে, একটা দল কি করেছে, রেল ট্র্যাক পুরো উড়িয়ে দিয়েছে, যে দেশের মধ্যে রেল যোগাযোগ বিচ্ছিন্ন। আপনি ভাবুন আজকে আমাদের যে মেন রেল লাইনগুলো, একটা লাইন যদি বিকল হয়ে পড়ে থাকে, যে এখানে ট্রেন যাচ্ছে না, 5 ঘন্টা ট্রেন আটকে গেছে, হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যায়, ট্র্যাক উড়িয়ে দিয়েছে, তো সেটা ঠিক করতে টাইম ইত্যাদি লাগবে। সো পাকিস্তানে কি হয়েছে, ট্রেন সার্ভিস পুরো সাসপেন্ড হয়ে যায় ওই রুটে, যে ট্রেন সার্ভিস পুরো বন্ধ। নেক্সট কি হয়েছে, এরা পুলিশকে টার্গেট করেছে, জেলে টার্গেট করেছে, প্যারামিলিটারি ফোর্সকে টার্গেট করেছে এবং প্যাসেঞ্জারকে টার্গেট করেছে। এক এক করে আমরা দেখে নিই। দেখুন, এই অ্যাটাকগুলো একই সঙ্গে সাইমালটেনাসলি শুরু হয়, যেটা বললাম কোঅর্ডিনেটেড অ্যাটাক। আমি বলছি না, কে বলছে, আমি ইচ্ছে করে পাকিস্তানের বয়ান নিয়ে এসেছি, যে পাকিস্তান তো নিজের ব্যাপারে কমিয়েই বলবে যে না না আমার অত ক্ষয়ক্ষতি হয়নি, তো আমি পাকিস্তানি সরকারের বয়ান নিয়ে এসেছি, তার মানে যা হয়েছে এর থেকে আরো বেশি হয়েছে, এর থেকে তো কম কোনোভাবেই হয়নি। ঠিক আছে, পাকিস্তানের হেলথ মিনিস্টার বখত মোহাম্মদ কাকর তিনি কি বলছেন, তিনি বলছেন যে প্রথমে 2 জন পুলিশ অফিসারকে কোয়েটায় পুলিশের গাড়িতে বসে থাকা অবস্থায় গ্রেনেড অ্যাটাক করে মেরে দেয় বিএলএ। এই হচ্ছে কোয়েটা, এইখানে পুলিশের গাড়িতে পুলিশ বসে আছে, সেখানে গ্রেনেড অ্যাটাক করে পুলিশদের মেরে দেওয়া হয়েছে। আপনি ভাবুন গোটা পুলিশ ডিপার্টমেন্টের মনোবলের ওপর কি মারাত্মক অ্যাটাক, গোটা ডিপার্টমেন্ট, গোটা পুলিশ ফোর্সের বুক কেঁপে যাবে, ভাই পুলিশকে পুলিশের গাড়িতে বসা অবস্থায় মেরে দিয়ে যাচ্ছে। নেক্সট দেখুন কি করা হয়েছে, সঙ্গে সঙ্গে আর একটা টিম একই টাইমে যেটা করেছে, তারা মাস্তাং ডিস্ট্রিক্ট, এই মাস্তাং ডিস্ট্রিক্টের একটা জেল আছে, সেই জেলে অ্যাটাক করেছে। তো সরকারের কাছে যেই পুলিশের ওপর অ্যাটাকের খবর এসছে, সরকার ওদিকে ব্যস্ত, সঙ্গে সঙ্গে খবর আসছে জেলে অ্যাটাক হয়ে গেছে। জেলে অ্যাটাক হয়ে কি হয়েছে, ফ্রিং মোর দেন 30 ইনমেটস, পুলিশ সেড, আমি বলছি না, পুলিশ বলছে। কাদের পুলিশ, পাকিস্তানের পুলিশ। তাহলে পাকিস্তানের পুলিশ বলছে যে আমাদের হাত থেকে 30-এর বেশি, মোর দেন 30 ইনমেটস, মানে যারা জেলের কয়েদি, মানে যারা বালুচিস্তান লিবারেশন আর্মিরই সেনা ফাইটার, যাদেরকে এর আগে কোনো অপারেশনে পাকিস্তান সেনাবাহিনী ধরে এনে জেলে ভরে দিয়েছিল, তাদেরকে মুক্ত করে নিয়ে চলে গেছে বালুচিস্তান লিবারেশন আর্মি, পাকিস্তান পুলিশ বলছে। আচ্ছা, সঙ্গে সঙ্গে ওই একই টাইমে আরো কি হয়েছে, প্রভিন্সিয়াল হেডকোয়ার্টার যেটা আছে প্যারামিলিটারি ফোর্সের নাস্কি ডিস্ট্রিক্টের, সেই নাস্কি ডিস্ট্রিক্টের প্যারামিলিটারি ফোর্স পাকিস্তানের, তাদের হেডকোয়ার্টার, সেখানে গিয়ে অ্যাটাক করেছে। এবার কোনো একটা দেশের প্যারামিলিটারি ফোর্সের হেডকোয়ার্টারে অ্যাটাক মানে সেই দেশের সমস্ত মানুষের মনোবল ভেঙে দেওয়া, যে ভাই কোন লেভেলের অ্যাটাক করতে পারে, সব থেকে সিকিউরড জায়গায় একদম সিংহের গুহায় গিয়ে অ্যাটাক করে এসছে। নেক্সট ওই একই টাইমে একজন গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটরের অফিসে গ্রেনেড অ্যাটাক করে দিয়েছে, মানে আমাদের হিসেবে ধরুন আইএএস অফিসারের যে অফিস, ডিএম অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, সেই সমস্ত অফিসে গিয়ে গ্রেনেড অ্যাটাক হয়েছে। মানে একধারে অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাটাক করা হচ্ছে, পুলিশের গাড়িতে অ্যাটাক করা হচ্ছে, প্যারামিলিটারিকে অ্যাটাক করা হচ্ছে, আবার একই সঙ্গে সিকিউরিটি পোস্ট বালিঞ্চা, তম্প, খারান, এই সমস্ত ডিস্ট্রিক্টের যে সিকিউরিটি পোস্ট, সেইগুলোতে গিয়ে অ্যাটাক করা হয়েছে, যেখানে পুলিশ প্যারামিলিটারি ফোর্স তারা গার্ডের জন্য ডেপ্লয় থাকে, সেখানে গিয়ে অ্যাটাক করে আসা হয়েছে। শুধু এটাই নয়, প্যাসেঞ্জার যারা ওখান দিয়ে যাচ্ছিল বাসে করে, তাদেরকে অপহরণ করে নেওয়া হয়েছে। এবার আপনি ভাবুন কোনো একটা দেশের মানুষজন বাসে করে নিজের দেশে দিনের আলোয় এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তাদের বুক কাঁপছে, কখন না জানি বিএলএ এসে আমাদের অপহরণ করে নিয়ে যায়, ভাই বাড়ি থেকে বেরোবই না। খেয়াল করে দেখুন এই সিচুয়েশন আমাদের দেশে মাওবাদী এবং নকশাল অধ্যুষিত এরিয়ায় আজ থেকে 10-12-15 বছর আগে ছিল না। আমরা আমাদের দেশে এখন ডেডলাইন নিয়েছি 31শে মার্চ 2026-এ দেশকে আমরা মাওবাদী এবং নকশাল মুক্ত বলে ঘোষণা করতে চলেছি অলমোস্ট। আর 10 জন মেন মাওবাদী আর নকশাল বেঁচে আছে, কোনো একদিন শুনবেন শুট আউট হয়ে গেছে সকালে উঠে 31শে মার্চের মধ্যে। এটা আবারও
কে বলেছে? পুলিশ বলেছে। কোথাকার পুলিশ? পাকিস্তানের পুলিশ। কাজেই বাংলাদেশের যেসব ভাই বোনদের পাকিস্তানের প্রতি প্রেম আছে, দয়া করে ভুয়া খবর এসব বলে নিজেদের মূর্খ প্রমাণ করবেন না। এগুলো পাকিস্তান পুলিশই বলেছে, আমি জাস্ট ওইখান থেকে রিপোর্টটা আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? তো যা হয়েছে পাকিস্তান পুলিশ নিজেদের মান সম্মান বাঁচাতে কম করেই বলবে, কমই হচ্ছে এটা। তাহলে আসলটা ভেবে নিন। পাকিস্তানের থেকে মনে হয় বাংলাদেশেরই দুঃখ বেশি হবে। যাই হোক, তো বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে এই মিশনে যোগ দিয়েছে পাকিস্তান তালিবান বা টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান। এরা কি ব্যাপার বুঝিয়ে দিই। আফগানিস্তানে এই মুহূর্তে রাজ করছে তালিবান। এই তালিবানদের পাকিস্তানে একটা উইং আছে বা একটা টিম আছে, তারা হচ্ছে পাকিস্তানি তালিবান। তাদেরই অফিসিয়াল নাম হচ্ছে টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান। এই আফগানিস্তানের তালিবান আর পাকিস্তানের সরকারের মধ্যে আদায় কাঁচকলায় সম্পর্ক, দুজন দুজনকে মোটেই সহ্য করতে পারে না। এবং আফগানিস্তানের সঙ্গে তো ভারতবর্ষের ভালোই সম্পর্ক। যাই হোক, ভারতের রোলের ব্যাপারে আমি পরে আসছি। এবার নেক্সট আমরা যেটা দেখব সেইটা হচ্ছে এই ডেডলি অ্যাটাক হবার পর পাকিস্তানি সেনাবাহিনী কি করেছে? 145 জন ফাইটারকে বিএলএর হত্যা করেছে। আচ্ছা, আবারও একটা আমি কথা বলি, আমি বাংলাদেশের ভাই বোনেদের স্বার্থেই আল জাজিরার নিউজটাকে পাকিস্তানের সেনাবাহিনীর যে বক্তব্য সেটার জন্য নিয়ে এসেছি। কেন? কারণ আল জাজিরা পাকিস্তানের হয়ে কথা বলে, প্রো পাকিস্তান বলেই জেনারেলি পরিচিত। তার মানে পাকিস্তান অফিসিয়ালি বলেছে আমরা 145 জন বিএলএর ফাইটারকে মেরেছি। তো তার মানে এটা হতে পারে হাইয়েস্ট সম্ভাবনা, এর থেকে বেশি তো মারেনি। এবং পাকিস্তানের ওপর যেটুকু ভরসা আমাদের আছে, আমরা যারা মোটামুটি পড়াশোনা করি এবং পাকিস্তানের জিওপলিটিক্সের ওপর চোখ রাখি, আমরা জানি যে পাকিস্তান মোটামুটি 2 থেকে 3 গুণ করেই বলে। তো আমার ধারণা ওই 50 জনকে মতো হত্যা করেছে, এরা ওটাকে গল্প বানিয়ে 145 বানিয়ে দিয়েছে। এবং আল জাজিরা এটা লিখেছে, তো এর থেকে বেশি কোনোভাবেই হবে না, এর থেকে কমই হবে, নর্মাল কমন সেন্স। আচ্ছা, এইবার এদের যে সব মন্ত্রী মশাই কি বলছে? প্রভিন্সিয়াল চিফ মিনিস্টার সরফরাজ বুগতি বাবু বলছেন ইন্ডিয়ান ব্যাক টেরোরিস্ট এরা। আচ্ছা, ইন্ডিয়ান ব্যাক টেরোরিস্ট, এই যে বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মির ফাইটার, তারা হচ্ছে জঙ্গি। এবার ইন্ডিয়ান ব্যাকড জঙ্গি, এদের সাপোর্ট করছে ইন্ডিয়া। দেখুন, মেন ব্যাপার ইন্ডিয়ার কতটা কি রোল আছে এখানে সবই আমি আলোচনা করব। তার আগে বলি ভাই, পাকিস্তানকে তো কাঁপিয়ে দেওয়া গেছে। মন্ত্রীমশাই নিজেই বলছেন মেজর হাইওয়ে সব ব্লক পাকিস্তানে, বিজনেস ট্রাভেল বন্ধ। মন্ত্রীমশাই নিজেই বলছেন দ্য অ্যাটাকার্স ওয়ার এবল টু স্ট্রাইক অ্যাট দ্য হার্ট অফ দ্য প্রভিন্সিয়াল ক্যাপিটাল। একদম প্রদেশের যে ক্যাপিটাল, রাজধানী, সেখানে গিয়ে অ্যাটাক করে এসছে। এটার একটা আলাদাই মেসেজ আছে যে ভাই, আমরা যদি ক্যাপিটালে গিয়ে অ্যাটাক করে আসতে পারি তো যে কোনো কিছু করতে পারি। বিজনেসেস ওয়ার অলসো ফোর্স টু শাটার, সমস্ত দোকানপত্র বন্ধ করে রাখতে বাধ্য হয়েছে, ফোর্স টু শাটার। ভেবে দেখুন, একটা দেশ একদিনের জন্য অচল, ইকোনমি গেছে, শেষ। আচ্ছা, অ্যাটাকাররা কিভাবে অ্যাটাক করেছে? অ্যাটাকাররা সবাই সিভিলিয়ানের ড্রেস পরে, মানে সাধারণ মানুষের ড্রেস পরে, হসপিটাল, স্কুল, ব্যাংক, মার্কেট, স্যাটারডে সব জায়গায় এরা ঢুকে গেছিল এবং তারপর ওপেন ফায়ার শুরু করে সমস্ত জায়গায়, স্কুল, ব্যাংক, মার্কেট থেকে শুরু করে হসপিটাল। অ্যাকর্ডিং টু পাকিস্তানস জুনিয়র ইন্টেরিয়ার মিনিস্টার, বাংলাদেশের পাকিস্তান প্রেমী ভাই বোনরা ইংরাজি বোঝে কিনা জানি না, যদি বোঝে তাহলে এখানে দেখতে পারবে পাকিস্তানের জুনিয়র ইন্টেরিয়ার মিনিস্টার তালাল চৌধুরী, তিনি এটা বলেছেন, ভারতের কেউ বলেনি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইবার আমি কয়েকটা ছবি দেখিয়ে দিই, না হলে আবার বলবে ভুয়া খবর। এই যে ছবি, এই যে এইগুলো রক্ত, ঠিক আছে? পাকিস্তানের, এই যেখানে কেউ ছিল গেছে, ওপরে চলে গেছে। আচ্ছা, নেক্সট এই যে এটা গাড়ি ছিল, গাড়ি আর বোঝা যাচ্ছে না, সব এই যে সব বার্নড হয়ে গেছে, এগুলো সব গাড়ি ছিল, ঠিক আছে? আল জাজিরার খবর, ভারতবর্ষের কোনো নিউজ পেপারের খবর না। তো এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। এইবার পাকিস্তান কি ক্লেম করছে? পাকিস্তান বলছে আফগানিস্তান আর ইন্ডিয়া এইসব করিয়েছে, ঠিক আছে? আর বোথ নিউ দিল্লি অ্যান্ড কাবুল ডিনাই দ্য অ্যালিগেশনস। নিউ দিল্লি মানে ভারতও বলে দিয়েছে আমরা কিছু করিনি, কাবুল মানে আফগানিস্তানও বলে দিয়েছে না আমরাও কিছু করিনি, আমরা জানিই না, আমরা ভাজা মাছটি উল্টে খেতে পারি না। স্যার, কি হয়েছে অ্যাকচুয়ালি বলে দিচ্ছি। দেখুন, স্টেপ বাই স্টেপ এখানে আপনাকে বুঝতে হবে।
পাকিস্তানের বক্তব্য R&AW ভারতবর্ষের এক্সটার্নাল যে গুপ্তচর সংস্থা রয়েছে তারা বালুচিস্তান লিবারেশন আর্মিকে ইন্টেলিজেন্স প্রোভাইড করে যে ভাই এখানে এইভাবে এইটা আছে, আমাদের স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে গেছে, আমাদের এজেন্টদের কাছে খবর আছে, তোমরা এই রুট দিয়ে যাও, এখানে সিকিউরিটি থাকবে, এখানে সিকিউরিটি থাকবে না, এগুলো নাকি ভারত খবর পাঠিয়ে দেয়। ওদের এটাও দাবি যে ভারত নাকি বালুচিস্তান লিবারেশন আর্মিকে ইরান সাইড দিয়ে এবং সমুদ্র পথে কোস্টাল এরিয়া দিয়ে ডেডলি উইপেন আর্মস পাঠিয়ে দেয়। পাকিস্তানের এটাও দাবি যে ভারত নাকি বালুচিস্তান লিবারেশন আর্মির যারা কমান্ডার হয় তাদেরকে ট্রেনিং দেয় যে ভাই তোমাকে ট্রেনিং দিলাম, এবার তুমি গিয়ে এই ট্রেনিংটা তোমার ছেলেদের দাও ওখানে। এবং ভারত নাকি টাকা পয়সা দিয়ে বিএলএ কে প্রচুর সাহায্য করে, যে টাকা পয়সার চিন্তা নেই, আমরা টাকা ঢেলে যাচ্ছি, তোমরা কাজ করে যাও। তো কই আমরা সব কিছু করি না, ছি, আমরা করতে পারি এসব? বলুন, আপনারা বিশ্বাস করেন? আমরা গুডি গুডি পিপল, ভালো মানুষ। R&AWর কি বক্তব্য দেখুন। R&AWর কি বক্তব্য সে তো R&AWই জানে। আমি তো একটা কথাই বুঝি, ভারতবর্ষের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স উইংস R&AW একটা কথা খুব ভালো করে ক্লিয়ার করে বলে দিয়েছে। NSA অজিত দোভাল বলে দিয়েছেন, ভিডিও আছে গুগলে ইউটিউবে সার্চ করে দেখে নিন, যে 3 ধরনের জিনিস একটা দেশের নীতিতে হতে পারে: ডিফেন্সিভ, অফেন্সিভ ডিফেন্সিভ আর অফেন্সিভ। আমি আগেও একথা বলেছি। ভারতবর্ষের নীতি ছিল NSA অজিত দোভাল দায়িত্বে আসার আগে ডিফেন্সিভ, মানে আমাদের কেউ অ্যাটাক করলে আমরা নিজেরা ঠেকাবো, আমাদের দিকে কেউ পাথর ছুড়লে আমরা জাস্ট ঠেকিয়ে রাখবো যাতে পাথর না লাগে আমাদের গায়ে। NSA অজিত দোভাল স্যার নিজে বলেছেন অন ক্যামেরা পাবলিকলি যে এই পদ্ধতিতে কোনোদিন কেউ জিততে পারে না। আপনার দিকে 100টা পাথর ছোড়া হলে আপনি বেস্ট ডিফেন্স করে নিলে 90টা আটকে দেবেন, কিন্তু 10টা গিয়ে আপনার গায়ে লাগবেই লাগবে, আপনি ব্লিডিং হবেই হবে আপনার। সেই জন্য ভারতবর্ষ এখন নিজের নীতি পাল্টে নিয়ে করে দিয়েছে ওডি, অফেন্সিভ ডিফেন্সিভ। মানে এখন ভারতবর্ষের ঘোষিত নীতি যে আমরা আগে কাউকে অ্যাটাক করব না, আমরা যদি আমাদের দিকে অ্যাটাক হয় আমরা ডিফেন্স করব প্রথমে, কিন্তু তারপর ডিফেন্সটা করে নিয়ে আমরা অফেন্সও করব, যেখান থেকে অ্যাটাক এসছে আমরা তাদের গিয়েও মেরে আসব। কারণ আমার দিকে যদি 100টা পাথর ছোড়া হয়, প্রথমে তো আটকে নেব, তারপর আটকানো হয়ে গেলে যারা ছুঁড়েছে ওদেরও গিয়ে মেরে আসবো, যাতে পরের বার আর ছোড়ার জন্য বেঁচে না থাকে। আর থার্ড নীতি যেটা ইসরায়েল নেয় সেটা হচ্ছে অফেন্সিভ। ইসরায়েলের ঘোষিত নীতি হলো সারা পৃথিবীর কোনো জায়গায় যদি ইসরায়েলের বিরুদ্ধে কোনো চক্রান্ত শুরু করা হয়, ইসরায়েলে অ্যাটাকও হয়নি, অ্যাটাক করা হবে এরকম নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণও নেই, জাস্ট ক্লু আছে যে ওখানে ইসরায়েলের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে, 10 বছর পর অ্যাটাক হবে, ইসরায়েল সঙ্গে সঙ্গে নিজের সর্বশক্তি প্রয়োগ করে ওখানে গিয়ে ওদের এলিমিনেট করে আসবে, যাতে ওই 10 বছর পর ওই দিনটা আসেই না কখনো। তো এটা ইসরায়েলের নীতি, অফেন্সিভ। ভাই হতে দিও না, তার আগে গিয়ে মেরে চলে আসো। ইন্ডিয়া এখন অফেন্সিভ ডিফেন্সিভ নীতিতে চলে, আগে ছিল ডিফেন্সিভ নীতি। তো এটা গেল R&AW নীতি, আমি আপনাকে বলে দিলাম। নেক্সট এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি যে পৃথিবীর যদি গ্রেটার গুড করতে হয়, ভারতবর্ষের তো একটা দায়িত্ব আছে পৃথিবীকে ভালো সভ্যতা, আলো, শান্তির পথে নিয়ে যাওয়ার জন্য। পৃথিবীর গ্রেটার গুড করতে গেলে পাকিস্তান নামক যে জঞ্জাল আছে সেই জঞ্জাল সাফ করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। কারণ এইখান থেকেই যে জঙ্গি তৈরি হবে, সে আজকে ভারতে অ্যাটাক করবে, কাল ফ্রান্সে অ্যাটাক করবে, পরশু আমেরিকায় অ্যাটাক করবে, তরশু নেপালে অ্যাটাক করবে, কাউকে বাঁচতে দেবে না। কাজেই ওই যে নর্দমাটা হয়ে আছে, ওই নর্দমাটা পরিষ্কার করা ভারতের দায়িত্ব। এটুকু আমি অন্তত মনে করি R&AW নিশ্চিতভাবেই এটুকু ফিল করে, এটুকু তো জানে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি আজকে যে পাকিস্তানে যে ভয়ের আবহ তৈরি হয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মির এই অ্যাটাকের ফলে, সেই ভয়ের আবহে পাকিস্তানের ইকোনমি মারাত্মকভাবে ডাউন হয়ে যাবে, কারণ মানুষ ভয়ে বাড়ি ছেড়ে বেরোতে পারবে না। এবং যে জায়গায় ইকোনমি যদি ভালো থাকে, চাঙ্গা থাকে, সেখানে
টেরোরিজমে ইনভেস্ট করা হয়, সেখানে ইকোনমি ডাউন হওয়া পৃথিবীর জন্য জরুরি। আমরা নিশ্চিতভাবে আজকের দিনে এটা বলতে পারি যে যত বালুচিস্তান লিবারেশন আর্মির অ্যাটাক বাড়বে, সেখানে পাকিস্তানের রিসোর্স ড্রেন হবে যথেষ্ট পরিমাণে। পাকিস্তানের সেনা মারা যাবে, পাকিস্তানের এই সমস্ত গাড়ি থেকে শুরু করে বিভিন্ন অফিস থেকে শুরু করে সমস্ত কিছুতে যে মারাত্মক ক্ষয়ক্ষতি হবে, সেই রিসোর্স ড্রেনটা গোটা পৃথিবীর জন্য ভালো। কারণ এই রিসোর্সটা যদি ইনট্যাক্ট থেকে যায় না, এরা চেষ্টা করবে কোথায় গিয়ে কোন দেশে ঝামেলা পাকানো যায়, কোথায় জঙ্গি সাপ্লাই করা যায়। এরপর পাকিস্তানের এক্সপেন্স মারাত্মকভাবে বাড়তে চলেছে, কারণ পাকিস্তানকে নিজেদের সুরক্ষার জন্য, নিজেদের সাধারণ মানুষের মনে ভয় মুক্তির জন্য, যাতে করে মানুষ নির্ভয়ে রাস্তায় বেরোতে পারে, প্রচুর পরিমাণে সিকিউরিটি বাড়াতে হবে, সিসিটিভি বাড়াতে হবে, গুপ্তচর বাড়াতে হবে, বিভিন্ন ইন্টেলিজেন্স সংস্থায় ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। তো আমরা বলতেই পারি পাকিস্তানের যে প্রায় মুমূর্ষু আর্থিক অবস্থা, সেটা আরও একদম আইসিইউ থেকে কোমায় চলে যাওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে আছে। এবং আলটিমেট পৃথিবীর মঙ্গলের জন্য পাকিস্তানকে, পশ্চিম পাকিস্তানকে, পূর্ব পাকিস্তান তো আলাদা হয়ে গেছে, এটা আমাদের মাথায় রাখতে হবে, আরও 4টে টুকরো করা অত্যন্ত প্রয়োজন। RNDW নিশ্চিতভাবে এটা জানে এবং আধুনিক পৃথিবীতে নতুন জিওপলিটিক্যাল অর্ডারে RNDW নিজের দায়িত্ব পালন করবে, এটাও আমরা সাধারণ মানুষরা তো এক্সপেক্ট করব। এর থেকে বেশি অফিসিয়ালি তো কিছু RNDWও জানায়নি, ভারত সরকারও দায় নেয়নি, তো আমি কে বলার, কখনো বলবো না। এবং লাস্টে আপনাদের জন্য একটা আমার ঘোষণা আছে, সেই ঘোষণাটা হচ্ছে, একজন ভাই, নাম দেখে নিচ্ছি, সোহম গেমার Z4199, যদি আজকে তুমি এই ভিডিওটা দেখো, তুমি করেই বললাম, হয়তো আমার থেকে বয়সে ছোটই হবে, যদিও এখানে বয়স কিছু লেখা নেই, যেহেতু গেমার লেখা রয়েছে, জেনজি তো গেম টেম খেলে। ও আমার মনে দুঃখ দিয়ে একটা কথা বলেছিল, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম কমেন্টের। যখন আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের জন্য স্টক মার্কেট কোর্সে অফার দিয়েছিলাম, ও এখানে লিখেছিল অফারটা রেখেছেন মাসের শেষে যাদের টাকা আছে তাদের জন্যই। আমার খারাপ লেগেছিল, এইভাবে না বললেও হতো, এমনিই বললে পারতে। তো আমার সত্যি লিটারালি দুদিন না খুব কষ্ট হয়েছিল যে ভাই এইভাবে বললো। তো আমি কথা দিয়েছিলাম যে আমি হায়ার ম্যানেজমেন্টে রিকোয়েস্ট করব যদি সেই অফার আবার আনা যায়, কিন্তু কথা দিচ্ছি না যে আনতে পারবোই, কারণ আমার কোম্পানি নয়। আমি কোম্পানির মালিক হলে রোজ অফার রেখে দিতাম, কোনো অসুবিধা নেই। তো আমি 3-4 দিন আগে যখন এটা প্রমিস করেছিলাম এই চ্যানেলে যে কথা দিতে পারছি না, বাট আমি রিকোয়েস্ট করব, এটুকু কথা দিতে পারি। এবং হায়ার ম্যানেজমেন্ট আমার কথা রেখে স্কিল বাংলা চ্যানেলের সমস্ত দর্শকের জন্য, যারা আমাদের অফার অ্যাভেল করতে পারেনি কিন্তু স্টক মার্কেটের ব্যাপারে শিখতে চায়, শিখে জেনে বুঝে ইনভেস্ট করতে চায় এবং নিজের কিছু আর্থিক লাভ করতে চায়, তাদের জন্য স্টক মার্কেট কোর্সে লাস্ট বার আবার অফার এনে দেওয়া হয়েছে। এখন মাসের শেষ নয় আর সোহম, ফেব্রুয়ারি মাসের প্রথম 2 তারিখেই অ্যাপ্রুভাল হয়েছে, ভালো হবে। আশা করা যায় তো গোটা একদিন থাকবে অফার, তো সবার মাইনেপত্র মোটামুটি 2-3 তারিখেই হয়ে যায়। তো প্রত্যেকে অফার অ্যাভেল করে, যারা মাসের শেষে জানুয়ারিতে নিতে পারেননি, যারা নিয়ে ফেলেছে তারা অনেকটা এগিয়ে গেছে এই কদিনেই। স্টক মার্কেট শিখতে শুরু করুন এবং পরের বছর এই সময় যেন স্টক মার্কেট থেকে আপনার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আসে, এটুকু শুনতে পাই। তো আমি এখন আপনাদের যেভাবে স্টেপ বাই স্টেপ বলবো, আপনারা প্রত্যেকে ফোনে এখনই স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটা পজ করতে করতে, একসঙ্গে করতে করতে থাকুন এবং এক্ষুনি কমপ্লিট করে নিন স্টক মার্কেট কোর্সে রেজিস্ট্রেশন। কি করবেন, আমি একটু স্পিডে বলতে বলতে এগোচ্ছি, আপনারা পজ করে করে এক একটা স্টেপ করতে করতে এগোবেন। নিজের ফোনে ইন্টারনেট অন করে প্রথমে গুগল প্লে স্টোরে চলে যান। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বক্সে ক্লিক করুন। সার্চ বক্সে গিয়ে আপনি সার্চ করুন আড্ডা 24/7, ADDA247, আড্ডা 24/7 অ্যাপে ক্লিক করুন। আমি স্পিডে বলতে বলতে এগোচ্ছি, আপনারা পজ করে করতে করতে করবেন, ভিডিও দেখবেন, করবেন, ভিডিও দেখবেন, একটা স্টেপ।
আড্ডা 24/7 এই যে আমাদের অ্যাপ, সেকেন্ড যেটা এসছে এই ইনস্টলটায় ক্লিক করুন। ক্লিক করলেই দেখবেন ইনস্টল হতে শুরু করবে, 30 সেকেন্ড টাইম দেবেন। ইনস্টল হয়ে গেলে দেখবেন ইনস্টলিং দেখাচ্ছে, আবার 30 সেকেন্ড টাইম দেবেন। তারপর ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ইনস্টলড দেখাবে, তারপরে কন্টিনিউ বা ওপেন আপনার ফোনে যে অপশান আসবে সেটাই ক্লিক করবেন। দেখবেন আপনার ফোন নাম্বার বসানোর একটা জায়গা এসছে, নিজের ফোন নাম্বার বসিয়ে কন্টিনিউ অপশানটায় ক্লিক করে দিন। নিজের ফোন নাম্বার বসিয়ে যেই কন্টিনিউ অপশানটায় ক্লিক করে দেবেন, আপনার ফোনে একটা ওটিপি আসবে। আপনার ফোনে যে ওটিপি আসবে এখানে বসিয়ে সাবমিট করে দেবেন। যেই সাবমিট করে দেবেন, এইবার এইখানটায় ঠান্ডা মাথায় বুঝুন, লাফালাফি করবেন না, ভুল করবেন না। যেই সাবমিট হয়ে গেল, কোনো হাতি ঘোড়া ব্যাপার নেই, যে কেউ করে ফেলবে, খালি স্টেপ জাম্প করবেন না। আপনার কাছে অ্যাপ খুলে গেল, আপনাকে অ্যাপ বলছে যে আপনি কোন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনি তো কোনো এক্সাম বা পরীক্ষা দেবেন না, যেহেতু আমাদের সরকারি চাকরির ইনস্টিটিউট, সারা ভারতবর্ষব্যাপী ইনস্টিটিউট, ওই জন্য এটা জিজ্ঞেস করছে। তো আপনি কি করবেন, আপনি স্টেট এক্সামে ক্লিক করবেন। আপনাকে কোনো পরীক্ষা দিতে হবে না, বাট আপনি যে পশ্চিমবঙ্গের মানুষ এটা অ্যাপকে বোঝাতে হবে। তবে আপনার কাছে বাংলার কোর্স টোর্স আমাদের যেগুলো রয়েছে স্টক মার্কেটে সেইগুলো ওপেন হবে, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করার পর স্টেট এক্সামে 3 নম্বরে আসবে ওয়েস্ট বেঙ্গল। এটায় ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ চয়েস অপশান আসবে, ইংলিশটা চুজ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ফোনের মধ্যে বাংলা এলে খটোমটো বাংলা হয়ে যায়। এরপর আপনি নোটিফিকেশনটা অ্যালাউ করে দেবেন। এইটা হয়ে যাওয়ার পর আপনার কাছে যদি কোনো সামনে ব্যানার ফ্যানার চলে আসে, অফার থাকলে কিছু ব্যানার আসে, কিছুতে একটা ক্লিক করে দেবেন, চিন্তা নেই। আমার এখানে যেমন রেলের ব্যাচ খুলে গেছে, ও খুলুক গে যাক। আপনি এই ব্যাক অপশানটায় গিয়ে ব্যাক করে মেন পেজে চলে যাবেন। আর আপনার কাছে যদি এরকম কিছু না খোলে তাহলে আরোই ভালো ব্যাপার। মোট কথা এই পেজটা আপনার কাছে আসতে হবে। যদি কিছু ওপেন হয় ব্যাক করে চলে আসবেন, আর না হলে এই পেজটা আপনার কাছে চলে আসবে। এই ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, এই পেজটায় এই তীরটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই স্কিল ডেভেলপমেন্টটায় আপনি ক্লিক করবেন। আপনি তো স্টক মার্কেটের স্কিলটাই শিখবেন, তাই না? ক্লিক করলে এই আমাদের স্কিল ডেভেলপমেন্টের কোর্সগুলো আপনার কাছে চলে এসছে। দেখুন অ্যাপ আপনাকে বলে দিচ্ছে হাই ডিম্যান্ড স্টক মার্কেট কোর্সে, তো এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। যারা 26শে জানুয়ারিতে ভর্তি হয়েছেন তাদের এখানে 34টা ভিডিও দেখাচ্ছিল, 5টা ভিডিও নতুন অ্যাড করে দেওয়া হয়েছে, তাই এখন 39টা দেখাচ্ছে ফ্রি অফ কস্ট। যারা আগেও ভর্তি হয়েছেন তারাও পেয়ে গেছেন সবাই। আপনি এই কোর্সে ক্লিক করলে দেখুন 4374 টাকা ফিস ছিল। প্রথমে তো 5000 টাকা ছিল, অফার দেওয়া হয়েছে, সেটা আবার কমে 3499 হয়েছে। দাঁড়ান, আরও 120-30 টাকা কমিয়ে দেবো, একটু স্টেপ বাই স্টেপ দেখে নিন, তাড়াহুড়ো করবেন না। পজ করুন। এটায় ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, আপনি মোর অফার্সটায় ক্লিক করবেন। মোর অফার্সে ক্লিক করলে আপনার কাছে এই পেজটা আসবে। দেখুন এইখানে এই যে ইউজ কয়েন আছে না, আপনি এইটায় ক্লিক করবেন। যেই ইউজ কয়েনটায় ক্লিক করবেন কি হবে বলুন তো? দেখুন 3455 হয়ে গেল, আরও 45 টাকা মতো কমলো। দাঁড়ান, আরও 70-80 টাকা কমে যাবে। এই যে জায়গাটা আছে এন্টার কুপন কোড, এইখানে আপনি লিখুন OI219 OI219। এই কোডটা অ্যাপে কাউকে জানানো হয় না, স্কিল বাংলা চ্যানেলের অডিয়েন্সটাই কেবল জানে, আমার ভিডিওতেই জানে, অন্য কোথাও জানানো হয় না। অ্যাপে একটা কোড দেওয়া আছে FEB20, এই কোডে কম ডিসকাউন্ট হবে। আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্টের কোড OI219। এই অ্যাপ্লাই বাটনটায় এবার আপনি ক্লিক করে দেবেন। এবার কি হলো দেখুন, 3367 টাকা হলো। ছিল 5000 টাকা, 3367 টাকায় হয়ে গেল। ওকে, যারা 26 জানুয়ারির সময় ভর্তি হয়েছেন 3349 টাকা লেগেছে, 18 টাকা বেশি লাগছে। এই 18 টাকা আমি কমাতে পারবো না, ওকে, বাট 5000 টাকা থেকে 3367 টাকা করে দিতে পেরেছি। প্রায় 1633 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে আপনাদের। এবার কি করবেন, এবার জাস্ট আপনি এই বাই নাও অপশানটায় যেই ক্লিক করে দেবেন না, আপনার কাছে ইউপিআই ডেবিট কার্ড অপশান চলে আসবে। ইউপিআইতেই পেমেন্ট করে দেবেন, যেমন পেমেন্ট করে ফোনপে ইত্যাদি দিয়ে ইউপিআই দেবেন। আপনার কাছে ওটিপি দিতে হবে বা ইউপিআইতে গিয়ে ইয়েস করবেন, আপনার ফোন থেকে টাকা কেটে যাবে, আপনি ভর্তি হয়ে গেলেন। যেই ভর্তি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে আপনি ক্লাস পাবেন, কোনো ওয়েট করতে হবে না, কারণ পুরো কোর্সটা রেকর্ডেড, সঙ্গে সঙ্গে পাবেন, এক মুহূর্ত দেরি না করে। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে কোর্সটায় আপনি আবার ক্লিক করুন। ক্লিক করলে আপনার কাছে দুটো জিনিস আসবে, লাইভ ক্লাস, ভিডিও কোর্স।
আপনি ধরুন প্রথমে ভিডিও কোর্সে চলে গেলেন, ভিডিও কোর্সে গিয়ে কি দেখছেন, 11টা চ্যাপ্টার, তাই না? আগে 10টা চ্যাপ্টার ছিল, একটা অ্যাড করে দিয়েছি আমরা। এই দেখুন 11টা চ্যাপ্টার, 10টা চ্যাপ্টারের পর লোন অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট, যাদের কোনো ধার আছে, লোন আছে, পুরো ধার লোন সব মিটিয়ে ফেলার একটা সায়েন্টিফিক প্রসেস পেয়ে যাবেন। আর এখানে তো পুরো স্টক মার্কেট আপনাকে শেখানো আছে। দেখুন, ধরুন আমরা চ্যাপ্টার 1-এ ক্লিক করলাম, কি আছে, 6টা ক্লাস আছে। দেখুন চ্যাপ্টার 1-এর 6টা ক্লাস, একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ওই ইতিহাস থেকে শুরু করে হোয়াই টু ইনভেস্ট থেকে শুরু করে পুরোটা বোঝানো আছে। দেখুন চ্যাপ্টার 9-এ আপনি ক্লিক করেছেন, 6টা ক্লাস আছে চ্যাপ্টার 9-এ, এখানে ক্লিক করলে, তাই না? কি পাচ্ছেন, মিউচুয়াল ফান্ড থেকে, ইন্ডেক্স ফান্ড থেকে কিভাবে অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ দিয়ে মিউচুয়াল ফান্ড কিনবেন, বেচবেন, ন্যাভ, এনএফও থেকে শুরু করে একদম প্রত্যেকটা প্র্যাকটিক্যাল জিনিসপত্র আপনাকে বোঝানো আছে, বোর্ডে এইরকম করে 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 দেখানো আছে। দেখুন অ্যানালিসিস থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে রেশিও অ্যানালিসিস, পি রেশিও, পুরো আপনাকে বোর্ডে করে করে দেখানো আছে। আপনি উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, একদম কিছু না জানলেও হবে, যদি শেখার ইচ্ছে থাকে, ডেডিকেশন থাকে, শিখতে পারবেন। এই গেল। দেখুন 11 নাম্বার যে নতুন চ্যাপ্টার অ্যাড করেছি, এর মধ্যে 5টা ক্লাস আছে আমার নিজের, শুভদীপ বিশ্বাস, লোন অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট, দেখেছেন, দেখে নিতে পারবেন পুরো এগুলো। এই যে আমার ক্লাস বাংলা ভাষায় আছে, কোনো চিন্তা নেই। এরপর এতক্ষণ আমরা ভিডিওটা দেখছিলাম, তাই তো? আপনি লাইভে চলে যাবেন, দেখুন কিউএনএ সেশন আছে, কিউএনএ সেশনে ক্লিক করবেন। প্রত্যেক রবিবার সকাল 11টায় আমি লাইভ আসবো এই কোর্সের মধ্যে। এখানে ক্লিক করলেই এই যে এইটা দেখছেন, রবিবার সকাল 10টা 59, এখানে দেখাবে জয়েন নাও। আপনি এখানে ক্লিক করলেই জয়েন করে যাবেন, আপনার যাবতীয় যা সমস্যা জিজ্ঞাসা আপনি এখানে জিজ্ঞেস করে নিতে পারবেন। জাস্ট একটাই কিউএনএ সেশন হয়েছে গত রবিবার, যেটা হয়ে যায় সেটা আবার রেকর্ডও থেকে যায়, কোনো চিন্তা নেই, দেখে নিতে পারবেন। যদি আপনি এই স্টক মার্কেটটায় ক্লিক করেন, শুভেন্দু স্যারের 25টা ক্লাস, ওভারঅল ডিসকাশন, মেন্টাল সেটআপ থেকে শুরু করে ইনভেস্টমেন্ট করা আছে। এইখানে আপনারা একটা ভুল করেন, অনেকেই ভিউ অলটায় ক্লিক করেন না, তারপর বলেন কোথায় স্যার 25টা ক্লাস তো পাচ্ছি না। এই ভিউ অলটায় একবার ক্লিক করে নেবেন, এই দেখুন লাস্ট অবধি 25টা ক্লাস। আর এরপর এইটা আমি একটা শুভেন্দুর আইডি থেকে নিয়েছিলাম, তাই শুভেন্দু সামন্ত লেখা আছে, বাট ওরিয়েন্টেশন ক্লাসও নিয়ে রেখেছি। তো এই টোটাল জিনিসটা ভর্তি হবার সঙ্গে সঙ্গে আপনারা দেখে নিন। যা অসুবিধা, প্রত্যেক রবিবার সকাল 11টায় লাইভে চলে আসবেন, আমি থাকবো, কোনো চিন্তা নেই। এক্ষুনি ভর্তি হয়ে নিন, ভালো কাজ ফেলে রাখতে নেই। অনেক জীবনে ভেবেছেন পরে করব, হয়নি, ভুলভাল জিনিসে টাকা খরচ হয়ে যায়। আর টাকা বাড়ানোর জন্য, টাকা ঠিকভাবে চ্যানেলাইজ করার জন্য আপনার যে স্কিল, নলেজ জরুরি, দরকার, সেইটা নিয়ে নিন জীবনে। না হলে টাকা না, অনেকে মাসে 2 লাখ টাকা ইনকাম করেও 50,000 টাকা জমাতে পারে না। আবার অনেকে মাসে 1,10,000 টাকা ইনকাম করেও 60,000 টাকা জমিয়ে ফেলে। আবার বাকি খরচ টরচও ঠিকভাবে চালিয়ে ফেলে। আবার যে টাকাটা জমাচ্ছে, দুজনেই হয়তো 50,000 জমাচ্ছে, একজনের 10 বছর পর গিয়ে দেখা যাচ্ছে, কথার কথা, এক্স অ্যামাউন্ট হয়েছে, আর একজনের 10 বছর পর গিয়ে দেখা যাচ্ছে এক্সের থেকে 20% বেশি অ্যামাউন্ট হয়ে গেছে, কারণ সে বুঝে বুঝে টাকাগুলো ইনভেস্ট করেছে। তো সেটা করে ফেলুন জীবনে। আর ভর্তি হবার পর আপনার যদি কোনো প্রবলেম হয়, ক্লাস খুঁজে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, হতেই পারে, সঙ্গে সঙ্গে যে কোনো দিন অফিস টাইমে, ঠিক আছে, এটা আমাদের সাপোর্ট হেল্পলাইন টিমের ফোন নাম্বার। সাপোর্ট টিম, ভর্তি হবার পর কারোর কোনো প্রবলেম, যে কোনো দিন অফিস টাইমে 10টা থেকে 6টার মধ্যে এই নাম্বারে ফোন করে 2 প্রেস করবেন। এই নাম্বারে ফোন করলে আপনাকে বলবে 1 প্রেস করুন, 2 প্রেস করুন, আপনি 2 প্রেস করবেন। নাম্বারটা খাতায় লিখে রেখে দিন। যদি কোনো দিন কোনো প্রবলেম হয় ভর্তি হয়ে যাওয়ার পর, একটু 2 মিনিট ওয়েট করবেন, 2 মিনিট ওই টু 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 করবে, গান টান বাজবে, তারপর কল কানেক্ট হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তো প্রত্যেকে জয়েন করে নিন, কারণ এই অফারটা, আর সবাই একবার যারা জয়েন করছেন কমেন্টে থ্যাংক ইউ সোহম লিখে দেবেন, কারণ সোহমকে আমি চিনি না, জানি না, পরিচয় হয়নি, কিন্তু ওর একটা কমেন্টে আমার খুব বুকে লেগেছিল বলে আমি এত দূর কথা বলে এই অফারটা করিয়েছি। তো প্লিজ প্রত্যেকে ইউজ করে নিন, অপরচুনিটিটাকে ইউটিলাইজ করে নিন। থ্যাংক ইউ সোহম, সবার তরফ থেকে আমিই বলে দিলাম। ভালো থাকবেন।